হ্যালো স্টুডেন্টস, আশা করি সেকেন্ড ভিডিও পর্যন্ত সবার দেখা হয়ে গেছে, সবাই পিডিএফ এর সাথে মিলিয়ে নিয়েছিস। আজকে আমরা থার্ড ভিডিও শুরু করছি। এটি আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ভিডিও হবে, তোরা ভালো করে দেখে নিবি। লাস্ট আমরা সম্ভবত পড়েছিলাম সূচিমুখের তড়িৎ মোক্ষণ, তাই তো? আজকে সূচিমুখের তড়িৎ মোক্ষণের আমরা একটা অ্যাপ্লিকেশন পড়বো যাকে আমরা বলি বজ্রবহ বা লাইটনিং কন্ডাক্টর। এই ছবিটা তোরা দেখতে পাচ্ছিস এখানে, বজ্রবহ লাইটনিং কন্ডাক্টর। আর এটি দুটি নীতির ওপর ক্রিয়া মানে প্রতিষ্ঠিত। প্রথমটি হলো সূচিমুখের তড়িৎ মোক্ষণ, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। আর একটি হচ্ছে তড়িৎ আবেশ, এটা আমরা মানে ফার্স্ট ক্লাস সম্ভবত পড়েছি, হ্যাঁ, তড়িৎ আবেশ। এই দুই নীতির ওপর বেস করে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বজ্রবহ। তোরা দেখেছিস হয়তো বড় বড় মন্দিরের চূড়ায় বা একদম মাথায় এরকম সুচালু প্রান্তযুক্ত ত্রিশূলের মতো কিছু একটা দেওয়া থাকে, তাই না, মেটাল। তো এইগুলোকেই আমরা বলি হচ্ছে বজ্রবহ, যারা আমাদের বজ্রপাত মানে বাজ পড়ে যেটাকে আমরা বলি, বাজ পড়া থেকে এই সমস্ত বড় বড় বিল্ডিং গুলোকে রক্ষা করে। ঠিক আছে, হনুমান বজরংবলী মন্দির আমাদের তার উপরে দেখবি তাকে দেখবি এরকম সুচালু প্রান্ত থাকে, বা যে কোনো উঁচু মন্দিরের মাথাতেই কিন্তু এরকম সুচালু প্রান্ত থাকে। যাই হোক, আমাদের মেন পড়ার আজকে টপিক হচ্ছে বজ্রবহ। তো আমি একটু পিডিএফ থেকে পড়ছি, তোরা পিডিএফটা একটু মিলিয়ে নে। দেখ, লেখা আছে বজ্রবহ হলো একটি লম্বা পুরু তামার পাত। তাহলে তামার পাত হবে এই যে তারটা দেখতে পাচ্ছিস, সুচালু প্রান্ত থেকে নিচের দিকে নেমে গিয়ে মাটির ভেতরে প্রবেশ করেছে, এই যে তামার পাত, এটাই হচ্ছে বজ্রবহ। তাহলে বজ্রবহ হলো একটি লম্বা পুরু তামার পাত যার শীর্ষে কতগুলি সূচিমুখ যুক্ত সুচালু প্রান্ত থাকে। এই সূচিমুখ যুক্ত সুচালু প্রান্ত। তামার পাতটি বাড়ির দেওয়ালের বাইরে, বাড়ির দেওয়ালের ভেতর দিয়ে না, দেওয়ালের বাইরে দিয়ে বাইরে দৃঢ়ভাবে আটকানো থাকে। এর নিচের প্রান্তটি মাটির নিচে গভীরভাবে পোতা থাকে এবং সূচালু প্রান্তগুলি বাড়ির উচ্চতম অংশ অপেক্ষা কিছুটা উপরে লাগানো থাকে। তাহলে এই যে সূচালু প্রান্ত, এটা বাড়ির চেয়েও সব থেকে উচ্চতম প্রান্ত, সেটা অপেক্ষা কিছুটা উপরে লাগানো আছে। আর নিচে একটা নিচের যে অংশটি সেটি দেখ মাটির ভেতরে গভীরভাবে পোতা আছে, এখানে বোঝা গেল? আচ্ছা, এবার বলা হচ্ছে দেখ, তড়িৎ আবেশ ও সূচিমুখের ক্রিয়া, এই দুই নীতির ওপর বজ্রবহ কাজ করে, যেটা এখানে লিখে দিলাম আমি। আর তারপরে বলা আছে তীব্রভাবে তড়িৎগ্রস্ত মেঘ যখন বাড়ির ওপর আসে, তখন বজ্র নিবারকের সূচালু প্রান্তে মেঘের বিপরীত আধান ও বজ্র নিবারকের নিচের প্রান্তে মেঘের সমাধান আবিষ্ট হয়। আমরা তড়িৎ আবেশ পড়েছি, আমি একটু ছবি দিয়ে এটা বোঝাচ্ছি। দেখ, ধর এখানে মেঘ আছে, এখানে মেঘ, আর এখানে একটা বজ্রবহ আছে, এখানে বজ্রবহ, এখানে বিল্ডিং, এটা গ্রাউন্ড। আর এই বজ্রবহর এই তামার তার নিচে অনেকটা গভীর পর্যন্ত পোতা থাকে। ঠিক আছে, আমি একটু পরে ছবি দেখিয়ে দিচ্ছি বজ্রবহ কেমন হয়। যাই হোক, আমরা ধরে নিচ্ছি এই যে বজ্রবহ যেটা আমরা আঁকলাম, এই মেঘের এখানে ধনাত্মক আধান আবিষ্ট হয়েছে। ওই বৃষ্টির সময় ধনাত্মক আধান আবিষ্ট হলো, এই দিকটা ঋণাত্মক আধান আছে মেঘের। যাই হোক, এই বজ্রবহের সূচালু প্রান্তে এর বিপরীত আধান আবিষ্ট হবে, তার মানে এখানে নেগেটিভ আধান আবিষ্ট হবে। আর সূচালু প্রান্ত যেহেতু, সেখানে বেশি হবে আবেশ, এই সূচালু প্রান্তে বেশি হবে। আর তার বিপরীত প্রান্ত মানে এখানে মাটিতে, তাহলে এখানে নেগেটিভ আধান আবিষ্ট হবে, মানে সম আধান। তাহলে নিকটবর্তী প্রান্তে, সরি, এখানে ধনাত্মক হবে, তাই না? এখানে সব ধনাত্মক। তাহলে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান আবিষ্ট হচ্ছে, মানে সূচালু প্রান্তে, আর তার বিপরীত প্রান্তে হচ্ছে আমাদের ধনাত্মক আধান, মানে সম আধান আবিষ্ট হচ্ছে, তাই লেখা আছে। আর নিচের প্রান্তের আধান মুক্ত হওয়ায় এটি মাটিতে চলে যায়। এই আধানগুলোকে আমরা বদ্ধ আধান বলি, তাই না? আবেশের ফলে যে আধান গঠিত হয় তাদের বলি বদ্ধ, এটা বদ্ধ আধান হবে এগুলো। আর এগুলো হবে মুক্ত আধান। এবার মুক্ত তাই খুব সহজেই মাটিতে চলে যাবে, কারণ এ তো মাটির ভেতরেই গভীরভাবে পোতা আছে, একদম মাটির ভেতরে। আর মুক্ত হবে এটি মাটিতে চলে যায়, ফলে সূচালু প্রান্তে বিপরীত আধানগুলি জমা হয় ও সূচিমুখের ক্রিয়া শুরু হয়। এইবার এখানে সূচিমুখের ক্রিয়া শুরু হবে। আমি তোদের বুঝিয়েছিলাম সূচিমুখের ক্রিয়া কি করে হয়। এরা কি করবে, এর সংলগ্ন যে বায়ুমণ্ডলের ধূলিকণাগুলো আছে, ধূলিকণা যতগুলো ধূলিকণা আছে এখানে, সবাইকে এবার কি করবে, এই যে নেগেটিভ, এখানে তাহলে পজিটিভ আবেশ হবে। তাহলে আবেশের মাধ্যমে এখানে প্রথমে ধনাত্মক আধান আবিষ্ট হবে। এই দেখ, সবাই দেখতে পাচ্ছিস আশা করি। তাহলে আবেশের জন্য সূচিমুখের ক্রিয়ার নিকটবর্তী যে বায়ুকণাগুলো আছে, এরা হচ্ছে আমাদের বায়ুকণা, এরা বায়ুকণা। তাহলে বায়ুকণাতে আবেশের জন্য কি হলো, একই রকম আধান বিপরীত আধান আবিষ্ট হলো। এবার আবিষ্ট হওয়ার পরে পরের স্টেপ আমরা পড়েছিলাম যে প্রথমে আবেশ হয়, তারপর আকর্ষণ হয়। তাহলে এরা এবার ধূলিকণাগুলোকে টানবে, তাহলে এখানকার ধূলিকণাগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে, মানে এরা এখন এই দিকে গতিশীল হবে, তাই না? নিচের দিকে নামবে ধূলিকণাগুলো।
আমি ছোট ছোট করে ছবি দিয়ে এটা একটু বলে দিচ্ছি, সবাই আশা করি দেখতে পাচ্ছিস। তাহলে প্রথম ছবি ছিল এটা, প্রথম ছবি এটা ছিল, এটা দ্বিতীয় ছবি ধরে নিচ্ছি আমরা। এরপরে কি হবে, এরা যখন নিচে নিকটবর্তী প্রান্তে আসবে, এসে এরা নিস্তরিত হয়ে যাবে, কারণ ওরা নেগেটিভ আধান থেকে একটা একটা করে ঋণাত্মক আধানকে গ্রহণ করবে, গ্রহণ করে ঋণাত্মক আধানে ঋণাত্মক আর ধনাত্মক মিলে এরা নিউট্রাল মানে নিস্তরিত হয়ে যাবে। তাহলে এরা হয়ে গেল এখন নিস্তরিত বায়ুকণা, এরা হয়ে গেল আমাদের নিস্তরিত। তোরা প্রত্যেকেই সূচিমুখের ক্রিয়া দেখেছিস আশা করি। নিস্তরিত নিস্তরিত বায়ুকণা। এবার নিস্তরিত হওয়ার পরে কি হবে, এর পরবর্তীতে এরা আবার নেগেটিভ আধানে আবিষ্ট হয়ে যাবে, কারণ ওদের কাছে কোনো আধান নেই। তাহলে এর পরের স্টেপে আমরা বলতে পারি এরা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে, এরা হয়ে যাবে ঋণাত্মক আধানগ্রস্ত। সবাই আশা করি দেখতে পাচ্ছিস পরিষ্কার। এরা হয়ে গেল আমাদের ঋণাত্মক আধানগ্রস্ত। তা ঋণাত্মক আধানগ্রস্ত হওয়ার পর তাহলে এখানে যে আধানগুলো এবার থাকলো তারা হয়ে গেল ঋণাত্মক তড়িৎগ্রস্ত। তাহলে এরা হয়ে গেল নেগেটিভ আধান, নেগেটিভ। এরপরে কি হচ্ছে, যেমন আকর্ষণ হচ্ছিল না এখানে, এবার নেগেটিভ নেগেটিভ কি করবে, বিকর্ষণ করে দূরে ঠেলে দেবে না, উপরের দিকে চলে যাবে। তাহলে তখন এরা কি হয়, এরা তখন বিকর্ষিত হয়ে এই উপরের দিকে যাওয়া শুরু করে। উপরের দিকে গিয়ে এখানে যে মেঘের ধনাত্মক আধান ছিল না, এরা তখন এই ধনাত্মক গুলোকে একটা একটা করে নষ্ট করবে। ধরে নিচ্ছি এখানে 4টি বায়ুকণা আছে, তাদের মধ্যে ঋণাত্মক আধান আছে, তো এখানকার 4টি ধনাত্মক আধানকে গিয়ে এরা ক্যান্সেল করবে। আমি একটু এরকম করে দেখাচ্ছি। এই বায়ুকণাটি ক্যান্সেল করলো একে, এ ক্যান্সেল করে দেবে একে, নিস্তরিত, ক্যান্সেল মানে নিস্তরিত, একে নিস্তরিত, একে নিস্তরিত। তাহলে ছিল এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টি ধনাত্মক আধান, সেখান থেকে হয়ে গেল এখন 1 2 3 4 5 6টি ধনাত্মক। তাহলে এইভাবে যে আধান কমিয়ে দিচ্ছে, কমিয়ে দেওয়ার ফলে এই যে উপর থেকে নিচে বাজ পড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। বোঝা গেল? তো এই ছিল হচ্ছে ভালো বজ্রবহের গুণাবলী। তার মানে বজ্রবহ কিন্তু এইভাবেই কাজ করে, ভালো যদি বজ্রবহ থাকে তারা এইভাবেই কাজ করে। মানে ভালো বজ্রবহ বজ্রপাত থেকে আমাদের রক্ষা করে। আমি 3টে স্টেপে বুঝিয়ে দিলাম, প্রথমে কি হচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে কি হচ্ছে। বোঝা গেল? যদি তোরা বুঝতে না পারিস তাহলে একটু রিওয়াইন্ড করে দেখবি, আশা করি তোরা বুঝতে পারবি। আচ্ছা, এবার ভালো বজ্রবহের গুণাবলী। ভালো বজ্রবহের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, তো এটা অবশ্যই আমাদের জানতে হবে যে একটা ভালো বজ্রবহের ভালো বজ্রবহ কি কি হতে পারে। 1 নম্বরে আমি বলে দিচ্ছি যে তামার, তোরা একটু পিডিএফ থেকে দেখে নে, জাস্ট এটা লেখার কিছু নেই, যে তামার দণ্ডটি যেন কোথাও কাটা না থাকে। মানে এই যে এই ছবিটা আমরা দেখাচ্ছিলাম, এখানে যেন কোথাও ব্রেক না থাকে। যদি এখানে ব্রেক করা থাকে এরকম, তাহলে তো এখানে বজ্রপাত হলে ও তো এখানে গিয়ে ঘরের ক্ষতি করে ফেলবে, তাই না? এটা যেন কাটা না থাকে, এটা যেন কন্টিনিউয়াস থাকে। তাহলে এই লাইনের কোথাও যেন কাটা না থাকে। আচ্ছা, তারপরে বলা আছে দেখ, তড়িৎ মোক্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় তাদের দণ্ডটি যেন গলে না যায়। ঠিকই তাই, এখানে যখন তড়িৎ মোক্ষণ হচ্ছে, এই যে তড়িৎ মোক্ষণ হচ্ছে, এর ফলে এই সূচালো প্রান্তগুলো তো গরম হবে, গরম হয়ে যেন গলে না যায়, গলে গেলে আবার সমস্যা। আচ্ছা, এরপরে দণ্ডের উপরের প্রান্তে সূচিমুখের সংখ্যা বেশি থাকলে ভালো হয়। অবশ্যই যত সূচিমুখ থাকবে তত বেশি মানে সূচিমুখের ক্ষরণ হবে, তত মেঘের আধান কমবে, নিস্তরিত হবে। আর তামার পাতের নিচের প্রান্ত মাটিতে গভীরভাবে পোতা থাকলে সব থেকে ভালো হয়। তা আমি একটা ছবি দেখাচ্ছি তোদের, ভালো বজ্রবহের ছবি দেখ, এখান থেকে তোরা দেখতে পাবি। দেখ এই যে হচ্ছে মাথায় যেটা সূচালো প্রান্তযুক্ত আছে, আমি একটু প্লে করে দিচ্ছি, একটু দেখে নে তোরা। এই যে এটা হচ্ছে বজ্রবহ, দেখ সূচালো প্রান্ত দেখতে পাচ্ছিস। এই দেখ ঘরের এখানে এইভাবে লাগানো হয়, এই যে তার আসছে ঘরের বাইরে দিয়ে যাচ্ছে, একটু ভালো করে দেখে নে, এরকম দেখতে হয়। এই যে সূচালো প্রান্ত দেখতে পাচ্ছিস তোরা, এই যে তার নেমে গিয়ে নিচের দিকে যাবে, ঠিক আছে? নিচের দিকে এই দেখ মাটির নিচে কত গভীরে গেছে, দেখ যে গভীরে এইরকম তামার পাত থাকে, প্লেট
যেটা আমি দেখিয়েছিলাম, এই দেখ ছবিও দেখাচ্ছে, এখান থেকে এসে সাইড বরাবর এখানে তামার পাতে ঢুকে যাচ্ছে। তো যখন এখানে আধান আবিষ্ট হয়, তো দেখতে পাবি একটু পরেই এই যে দেখ, এই যে আধান আবিষ্ট হচ্ছে, এখানে ভালো করে বুঝবি, দেখ নেগেটিভ চার্জ মেঘে, আর এখানে পজিটিভ চার্জ আবিষ্ট হয়েছে, ঠিক আছে। এবার সূচিমুখের তড়িৎ মোক্ষণ শুরু হবে, মানে আশেপাশের ধূলিকণাগুলোকে নিজের দিকে টানবে, প্রথমে নিস্তরিত হবে, তারপরে সম আধান আবিষ্ট হয়ে দূরের দিকে ঠেলে দেবে, ধনাত্মক আধানকে ঠেলবে কিন্তু। এই দেখ বায়ু, এগুলো বায়ু কণাগুলো, দেখলি? এই দেখ এখন ওই একই রকম আধান আবিষ্ট হয়ে এবার কিন্তু দূরে চলে যাবে, ওই যে দূরে গিয়ে এই নেগেটিভ গুলোকে আস্তে আস্তে কম করবে। তাহলে এর ফলে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রশমিত হয়। বোঝা গেল? এইভাবে কিন্তু সূচিমুখের তড়িৎ মোক্ষণ আমরা বলতে পারি। আচ্ছা, এটা আমি আবার পরে আসছি। আর ভালো বজ্রপাতের গুণাবলী গুলো বোঝা গেল, যে তার যেন কাটা না থাকে, আমি শর্টে লিখে দিচ্ছি, তার যেন কাটা না থাকে। 2 নম্বর হচ্ছে তার যেন বেশি তাপ সহ্য করতে পারে। 3 নম্বরে বলা যায় যে সূচিমুখের সংখ্যা বেশি রাখতে হবে, সূচিমুখের সংখ্যা বেশি রাখতে হবে। আর 4 নম্বর, তামার পাতের নিচের যে প্রান্তটি মাটিতে গভীরভাবে পুঁতে থাকতে হবে। তাহলে মাটিতে তারের শেষ প্রান্ত গভীরভাবে পোতা থাকতে হবে। বোঝা গেল? এই 4টি খুব ভালো বজ্রপাতের গুণাবলী হিসেবে আমরা নির্দিষ্ট করি। আচ্ছা, এরপরে বজ্রবহ থাকা সত্ত্বেও যদি বজ্রপাত হয়, তখন তো বাজ পড়লে সেটি তারের মাধ্যমে, এই তারের মাধ্যমে মাটিতে চলে যাবে। যদি এই বজ্রবহ থাকা সত্ত্বেও বজ্রপাত হয়, অনেক সময় হয় যে মেঘের মধ্যে প্রচুর পরিমাণ আধান জমা হয়ে গেছে, এই সূচিমুখের মানে মোক্ষণ ক্রিয়া, যেটা তড়িৎ মোক্ষণ ক্রিয়া, তার ফলেও মেঘের মধ্যে নিউট্রাল হচ্ছে না আধান, তখন তো বজ্রপাত হবে। মানে এখানকার বেশিরভাগ আধান মেঘের বেশিরভাগ আধান তখন সূচিমুখের মধ্যে চলে আসবে, সূচিমুখের এই প্রান্তে, সূচালো প্রান্তে, তখন কিন্তু এই তারের মাধ্যমে বজ্রপাত হয়ে, মানে বজ্রপাত যেটা পড়বে সেটা তারের মাধ্যমে মাটিতে চলে যাবে, ফলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় না। বোঝা গেল? আচ্ছা, তো নিরাপদ স্থান, একটা কথায় পয়েন্ট করা আছে, দেখ নিরাপদ স্থান মানে বজ্রপাতের সময় বা খুব ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থান কোনটা? বলছে বজ্রবহ যুক্ত বাড়ি হচ্ছে খুব নিরাপদ স্থান, যেখানে বাজ পড়বে না। ঘরের ভিতরে থাকতে হবে, ঘরের বাইরে থাকলে বাজ পড়ার সম্ভাবনা বেশি। ভূ সংলগ্ন ধাতব আচ্ছাদন যুক্ত গাড়ি, মানে কোনো গাড়ির ভেতরে যদি আমরা থাকি তাহলে কিন্তু সেটা সেফেস্ট প্লেস, তাই না, যখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় আর কি। আচ্ছা, একটা ছোট্ট পয়েন্ট এরপরে আছে, যেটা বইয়ের মধ্যে আছে, তোরা একটু জেনে রাখ, শর্ট কোশ্চেন আসতে পারে এখান থেকে, যাকে আমরা বলি আর্থিং। তোরা দেখবি প্লাগ পয়েন্টে আমরা এখন যেটা করবো তাকে আমরা বলি আর্থিং। আর্থিং দেখবি প্লাগ পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট থাকে, তাই না? আমরা জানি প্লাগ পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট থাকে। একটাকে আমরা বলি, এই ধর এরকম প্লাগ পয়েন্ট, এখানে 2টো পয়েন্ট থাকে, এখানে একটা পয়েন্ট থাকে, তাই না? এরকম করে থাকে তো প্লাগ পয়েন্ট, এখান থেকে তার থাকে এরকম। এই যে পয়েন্টটা, একে আমরা বলি আর্থিং। আর্থিং। আর এখানে তো একটাকে আমরা বলি নেগেটিভ, একটা পজিটিভ, তাই না? একটা নেগেটিভ, একটা পজিটিভ, নেগেটিভ পজিটিভ, ঠিক আছে? এই যে তারটা আর্থিং, এইটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। এই আর্থিং দেওয়া হয়, আমি একটু পিডিএফটা থেকে একটু জাস্ট লাইনটা পড়ে নিচ্ছি, তোরা একটু মিলিয়ে নে। যে প্রক্রিয়ার মাধ্যমে আহিত বস্তু ও পৃথিবীর মধ্যে আধান ভাগ করা হয় তাকে আর্থিং বলে। আহিত বস্তু আর পৃথিবী, আহিত বস্তু বলতে আমরা কিন্তু আমাদের ঘরের যে কোনো অ্যাপ্লায়েন্স, মানে টিভি, ফ্রিজ, এসি, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো যে কানেক্ট করি, মিক্সি, তাই না, মিক্সার গ্রাইন্ডার যেগুলো আমরা চালাই কারেন্টের মধ্যে, যেগুলো আমরা চালাই, সব কিছু, যে কোনো কিছু, বাল্ব, তো যা কারেন্টের সাথে চালাই সেগুলোই হচ্ছে আমাদের আহিত বস্তু। তো পৃথিবী আর আহিত বস্তুর মধ্যে আধান ভাগ হয়ে, মানে ভাগ হয় যেই প্রক্রিয়ার মাধ্যমে, তাকে আমরা বলবো হচ্ছে আর্থিং।
তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছিস, এর মাধ্যমে কিন্তু আধান ভাগ হয়ে যায়। সাধারণত এটা আর এটার মাধ্যমে হয়, তাই না? একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে কারেন্ট হচ্ছে এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়। পরবর্তীতে আমরা জানবো এটা। তো যাই হোক, অনেক সময় যদি শর্ট সার্কিট হয়ে যায়, মানে কেউ যদি এই দুটোতে একসাথে হাত দিয়ে দেয়, তাহলে আর্থিং করা থাকলে কি হবে, ওই যে অতিরিক্ত কারেন্ট যেটা শর্ট সার্কিট হওয়ার থাকে, সেটা আমাদের শরীরের মধ্যে দিয়ে না গিয়ে এই আর্থিং তারের মধ্যে দিয়ে আর্থের মধ্যে চলে যায়। বোঝা গেল এবার? তো এইটারও একটা ছোট্ট আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আর্থিংয়ের। তোরা দেখবি তোদের বইয়ের মধ্যেও দেওয়া থাকবে। ধর এটা যদি বাড়ি হয়, এটা যদি বাড়ি হয়, দেখবি আর্থিং এখানে এই মাটির মধ্যে অনেকটা জায়গায় গর্ত করা হয়। এখানে গর্ত করা হয় অনেকটা, গর্ত করে দেখবি এই তামার তামার পাত, কপার প্লেট, এর মধ্যে কপার প্লেট ঢোকানো থাকে। এর মধ্যে কপার প্লেট দিয়ে একটা এরকম রড বার করা থাকে, আর বাড়ির যে টোটাল কানেকশন তার কোনো একটা পার্ট বার করে এর মধ্যে যুক্ত করা থাকে। বাড়ির কোনো একটা কানেকশন ধরে নে এখান থেকে বার হচ্ছে, বার করে দিয়ে এটা এখানে কানেক্ট করা থাকে। বুঝতে পারলি? এই সিস্টেমটাকে আমরা বলি আর্থিং। সেটা কি করে, আমাদের যত মেন সুইচ আছে, যত সুইচ বোর্ড যেগুলো আমরা বলি, সেখানে কিন্তু ওই আর্থিংয়ের তারটা গিয়ে কানেক্ট করা থাকে। তাতে কি হয়, এই যে এই পয়েন্টটাকে আমরা বলি আর্থিং। ঠিক আছে? যদি কোনো জায়গায় কোনো শর্ট সার্কিট হয়ে যায় বা অতিরিক্ত কোথাও যদি কারেন্ট চলে আসে, সেটা আমাদের বডির মধ্যে দিয়ে না গিয়ে, আমরা ধর এখানে প্লাগ পয়েন্ট লাগাতে যাচ্ছি, আমাদের শরীরের মধ্যে দিয়ে না গিয়ে তখন আর্থিংয়ের মধ্যে দিয়ে মাটিতে চলে যায়, ফলে আমাদের শক লাগার সম্ভাবনা কমে যায় অনেকটা। তা আমি একটু পড়ে নিই যে, দেখ তোরা একটু পিডিএফটাও দেখ ওর থেকে, যে মাটিতে একটি গভীর গর্ত করা হয় যতক্ষণ না আর্দ্র মাটি পাওয়া যায়। আচ্ছা, আর্দ্র মাটিতে একটি পাতলা ধাতব পাত বসানো হয়, যা একটি মোটা পরিবাহীর সাথে যুক্ত করা হয়। ভালো করে শুনে নিবি, আর্দ্র মাটিতে একটি পাতলা ধাতব পাত, এই যে পাতলা ধাতব পাত বসানো হয়, যা একটি মোটা পরিবাহীর সাথে যুক্ত করা হয়। এই যে পরিবাহীটা মোটা পরিবাহীর সাথে যুক্ত করে, এবং পরিবাহীটি মাটির ওপর গর্তের বাইরে বের করে রাখা হয়। যেটা বললাম, এই যে পরিবাহীটি মাটির বাইরে, তাই না, মাটির বাইরে বের করা থাকে। এই পরিবাহীর সাথে আর্থিং তার যুক্ত করা থাকে। তাহলে ওই যে বাড়ির যে আর্থিং তার, সেটা ওই পরিবাহীর সাথে যুক্ত করা থাকে। ভালো আর্থিং করার জন্য গর্তের মধ্যে চারকোল চারকোল সাধারণ লবণ, লাইন ইত্যাদি রাখা হয়। এর দ্বারা বাড়িতে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমি একটা ছবি তুলে দেখাচ্ছি আর্থিংয়ের, আর্থিং কোথায় আমাদের ব্যবহার করা হয়। দেখ, আমি ইলেকট্রিক্যাল আর্থিংটা দেখাচ্ছি তোকে। হ্যাঁ, এই দেখ, মাটিতে গর্ত করা আছে, ভালো করে দেখবি, একটু প্লে করে দিচ্ছি। দেখ, এই যে গর্ত করা আছে মাটিতে, গর্ত করে এই যে প্লেটটা দেখতে পাচ্ছিস, এই যে তামার প্লেট, এটা হচ্ছে তামার প্লেট, আর এটা হচ্ছে ধাতব পাত, এই ধাতব রড। এটা তামার প্লেট, মানে তোর তামার প্লেটের থেকে প্লেটের সাথে ধাতব রড যুক্ত করা আছে। এই প্লেটটাকে মাটির ভেতরে পোতা আছে। এই যে দেখতে পাচ্ছিস, এই যে এটা হচ্ছে বালি, আমরা যে বালি মাটি দেখি, সেই বালি, তার উপরে দেওয়া হচ্ছে ওখানে যেটা আমরা করলাম চারকোল, এই যে কালো রঙের দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে চারকোল। এখন চারকোল দেওয়া হচ্ছে। আগে আমি একটু আগে থেকে যদি তোদের দেখাই, দেখ যে প্লেট, এই যে প্লেটটাকে এখানে বসানো হয়েছে, বসানোর পরে বালি দেওয়া হচ্ছে, বালির পর দেখবি চারকোল দেওয়া হবে এরপর। এই বালি দেওয়া হচ্ছে, এই যে এবার চারকোল, এই যে ব্ল্যাক কালারের। ঠিক আছে? আচ্ছা, এটা দেওয়ার পর দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে কয়লা, দেখতে পাচ্ছিস তোরা, চারকোল বা কয়লা, কয়লা দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকের বাড়িতেই আমরা কিন্তু আর্থিং করে থাকি। যারা নেই তাদের একটু মানে রিস্ক বেশি থাকে, যাদের করা আছে তাদের খুবই ভালো হয় এটা। আচ্ছা, এরপরে দেওয়া হচ্ছে আবার দেখ স্যান্ড, মানে বালি দেওয়া হচ্ছে, আবার বালি দেওয়া হচ্ছে। অনেক সময় লবণ, সাধারণ লবণ দেওয়া হয়, দেখবি সাধারণ লবণও খুব ভালো আমাদের আর্থিং এর কাজ করে কিন্তু। ঠিক আছে? এর পরবর্তীতে হ্যাঁ, এই যে দেখ, এবার সাধারণ লবণ দেওয়া হচ্ছে। বোঝা গেল? এই গর্তের মধ্যে দিয়ে গর্তটাকে ফিল আপ করে দেওয়া হয়, আর এর সাথে ওই বাড়ির যে আর্থিংয়ের তার, সেটাকে আমরা কানেক্ট করে দিই। এই যে তার বেরিয়েছে দেখ, এই যে এটাকে আমরা আর্থিং বলি, তাই না? এই যে পাইপটা বার করা আছে, এই পাইপের সাথে আমরা এই তারটাকে বার করে দিচ্ছি। ঠিক আছে? এটা গ্রাউন্ডে, যদি অতিরিক্ত কারেন্ট থাকে তাহলে কিন্তু ওই লাইট, হ্যাঁ, এই যে কারেন্ট ফ্লো হয়, মানে অতিরিক্ত কারেন্ট এর মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে, এই তারের সাথে কানেক্ট হচ্ছে গ্রাউন্ডের সাথে। বোঝা গেল? তার মাধ্যমে কারেন্ট চলে যাবে। একে আমরা বলি হচ্ছে আর্থিং। বোঝা গেল তাহলে?
আচ্ছা, তো এখানে যেটা আমরা বললাম যে এই নেগেটিভ পজিটিভ দিয়ে তো কারেন্ট ফ্লো হচ্ছে, যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায় তাহলে সেই অতিরিক্ত কারেন্ট আর্থিং এর মাধ্যমে মাটিতে চলে যাবে। আর এটা তো প্লাগ পয়েন্ট, যেটা আমাদের প্লাগের মধ্যে লাগানো থাকে, সেই প্লাগ পয়েন্টের সাথে কোনো একটা তার এইভাবে দেখবি বাইরে বার করা থাকে, তাহলে অতিরিক্ত কারেন্ট এই তারের মাধ্যমে গ্রাউন্ডে চলে যাবে। এইভাবে কিন্তু আমাদের ঘর বাড়িগুলো সেফ থাকে। আচ্ছা, এরপরে কিছু পয়েন্ট করা আছে, বজ্রপাতের সময় নিরাপদ এবং বিপজ্জনক স্থান। তাহলে নিরাপদ স্থান বলতে একটু আগে বলেছি, বজ্রবাহযুক্ত বাড়ি, ইস্পাতের কাঠামোয় নির্মিত বাড়ি, টিনের চাল ও দেওয়ালযুক্ত ঘর, ভূসংলগ্ন থাকা অবস্থায় ধাতব আচ্ছাদনযুক্ত গাড়ি, এটা হচ্ছে নিরাপদ স্থান। আর বিপজ্জনক স্থান কি হতে পারে? বিচ্ছিন্ন উঁচু গাছ, গাছের উঁচু যেখানে, সেখানে তো বাজ আগে পড়বে, কারণ সেই জায়গাটি খুব কাছাকাছি কম রাস্তার মধ্যে অতিক্রম করতে হয়। যেমন এখানে একটু খেয়াল কর, ধর এখানে আধান জমেছে, এখানে আধান জমেছে, এই আধানকে নিউট্রাল হতে হবে, এটা হচ্ছে গ্রাউন্ড। এখানে অনেক ঘর বাড়ি আছে, গাড়ি আছে, ধর এখানে ঘর আছে, হ্যাঁ এখানে একটা গাড়ি আছে, এখানে একটা লম্বা উঁচু গাছ আছে। উঁচু গাছের মধ্যে যদি কেউ বসে থাকে, যদি কেউ এখানে বসে থাকে, তাহলে এর মাটিতে পৌঁছানো দরকার। মাটিতে পৌঁছানোর জন্য দেখ, যদি এই ঘরের মাধ্যমে পৌঁছায় তাহলে এতটা রাস্তা অতিক্রম করতে হবে, যদি এই গাড়ির মাধ্যমে পৌঁছায় এতটা রাস্তা অতিক্রম করতে হবে, আর যদি এই গাছের মাধ্যমে পৌঁছায় তাহলে বেশি রাস্তা কিন্তু অতিক্রম করতে হবে না। সব থেকে আগে কিন্তু বাদ যদি পড়ে তাহলে গাছের মাথাতেই পড়বে, কারণ ওরা চায় যে সব থেকে কম রাস্তা ওরা ব্যবহার করবে। বোঝা গেল? এই জন্য উঁচু গাছ খুব বিপজ্জনক। টেলিগ্রাফ বা টেলিফোনের পোস্ট, আমরা জানি এখানে যদি ল্যাম্প পোস্ট থাকে, রাস্তার মধ্যে যে ল্যাম্প পোস্ট গুলো থাকে, যার মাধ্যমে তার এভাবে করা থাকে, তাহলে এই ল্যাম্প পোস্ট গুলো খুব বিপজ্জনক, তাই না? ল্যাম্প পোস্ট খুব বিপজ্জনক হবে। উঁচু মাটির দেওয়াল, তারের জাল, নেট নেট টাইপের কিছু, আর বজ্রবহবিহীন উঁচু বাড়ি। কোনো একটা বাড়ি আছে যেখানে বজ্রবহ লাগানো নেই, তাহলে তারা খুব বিপজ্জনক। বোঝা গেল? তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করে চলবো। আচ্ছা, এবার কিছু 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 নোট ওখানে দেওয়া আছে, এটা আমাদের ক্লাস 12-এর ফিজিক্স পড়তে গিয়ে মনে রাখতে হবে। যেমন ফোটন, ফোটনের কি বলা আছে এই পয়েন্টটা আমি লিখে দিচ্ছি। দেখো ওখানে পিডিএফ এ লেখা আছে যে স্থির অবস্থায় ভর শূন্য, মানে সোজা কথা হচ্ছে স্থির ভর ইকুয়াল টু জিরো। তার মানে প্রোটন কোনোদিনও স্থির অবস্থা থাকে না, কারণ কোনো বস্তুর ভর কোনোদিনও শূন্য হতে পারে না, কারণ সব সময় এটা গতিশীল থাকে। বোঝা গেল? প্রোটন, গামা ফোটন, যেটা শুধু গামা ফোটন যেটাকে বলা হচ্ছে গামা ফোটন, পরে আমরা পড়বো ডিটেলসে। গামা ফোটনের স্থির ভর শূন্য, স্থির ভর শূন্য, আর এদের কোনো আধান নেই, তাহলে এটা নিস্তড়িত, এরা নিস্তড়িত হয়, এদের কোনো আধান নেই, স্থির ভর কিন্তু শূন্য এবং নিস্তড়িত। আর নিউট্রন, নিউট্রন যে কণা আমরা পড়বো ডিটেলসে, নিউট্রন যে কণা আছে এও স্থির ভর আছে, এর কিন্তু স্থির ভর আবার স্থির ভর আছে, অথচ নিস্তড়িত। নিউট্রনও তো নিস্তড়িত, তাই না? তাহলে গামা ফোটনের স্থির ভর শূন্য এবং নিস্তড়িত, আর নিউট্রনের স্থির ভর আছে অথচ নিস্তড়িত। তাই এখান থেকে আমরা বলতে পারি যে ফোটন কখনোই স্থির অবস্থায় থাকে না, এবং ভর ছাড়া আধানের অস্তিত্ব সম্ভব নয়। ভর ছাড়া আধানের কিন্তু অস্তিত্ব সম্ভবই না। তার মানে আধানকে যদি থাকতে হয় তাহলে অবশ্যই তার মধ্যে ভর থাকতে হবে, আধান যদি থাকতে হয় তাকে ভর থাকতে হবে। এবং নিস্তড়িত, নিস্তড়িত কিন্তু স্থির ভর শূন্য, আবার এখানে নিস্তড়িত কিন্তু স্থির ভর আছে, স্থির ভর আছে অথচ নিস্তড়িত। কিন্তু যদি তড়িৎগ্রস্ত হতে হয় তাহলে তার অবশ্যই ভর থাকবে। মানে এটা এটা কোনোদিনই বলা যায় না যে তড়িৎগ্রস্ত, তড়িৎগ্রস্ত কণার ভর শূন্য হয় না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা, তড়িৎগ্রস্ত কণার ভর শূন্য হয় না, তড়িৎগ্রস্ত কণার ভর অবশ্যই থাকতে হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট পয়েন্টে যাচ্ছি তাহলে। নেক্সট পয়েন্টে বলা আছে, দেখ ওখানে একটা ছোট্ট একটা ভাগ করা আছে যে স্থির তড়িৎকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। স্থির তড়িৎ, স্থির তড়িৎ বলবো না আমি, এভাবে বলি, এটা আমাদের একদিন বলেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্স, আমরা তড়িৎ চুম্বকত্বর জায়গায় যাচ্ছি, ইলেকট্রোম্যাগনেটিজম। তড়িৎ চুম্বকত্বর মধ্যে দুটো ভাগ করে দিচ্ছি, একটি হচ্ছে স্থির তড়িৎ, অপরটি হচ্ছে প্রবাহী তড়িৎ।
অপরটি হলো প্রবাহিত। ঠিক আছে, আমরা তো স্থির তড়িৎ পড়ছি, সবে একটা চ্যাপ্টার আমাদের শেষ হলো। স্থির তড়িতের মধ্যে আর কোনো ভাগ নেই, প্রবাহিত তড়িতের মধ্যে আবার দুটো ভাগ আছে। প্রবাহিত তড়িৎ মানে স্থির তড়িৎ মানে আধান এখানে স্থির, এখানে আধান গতিশীল, বোঝা গেল? এখানে আধান স্থির, তড়িৎ আধান স্থির, তার মানে গতিবেগ শূন্য। এখানে আধান গতিশীল, আধান গতিশীল, এখানে আধান গতিশীল। আচ্ছা, গতিশীলের মধ্যে আবার দুটো ভাগ হয়ে যায়, সমবেগে আর ত্বরণ যুক্ত বেগে। তার মানে এটি হবে অসমবেগ, একে আমরা অসমবেগও বলতে পারি। তাহলে সমবেগে যদি যায় তাহলে হয় হচ্ছে, তাকে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। সমবেগে গেলে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। আর যদি ত্বরণযুক্ত বেগে যায় তাহলে চৌম্বক প্রবাহ, চুম্বক প্রবাহ, বোঝা গেল? যদি ত্বরণযুক্ত বেগে যায় তাহলে চুম্বক প্রবাহ। আর এই ক্ষেত্রে আমরা বলতে পারি ও সাথে তড়িৎ প্রবাহ, মানে তড়িৎ আর চুম্বক দুটোই একসাথে হবে। তাহলে চুম্বক প্রবাহ আর তড়িৎ প্রবাহ যদি ত্বরণযুক্ত বেগ হয় একসাথে হবে, আর যদি সমবেগে চলে তাহলে কোনো চুম্বক প্রবাহ হবে না, শুধুমাত্র তড়িৎ প্রবাহ হবে। বোঝা গেল? আচ্ছা, আরেকটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তড়িৎ প্রবাহ, জাস্ট ইনফরমেশন, এটা পরে আমরা পড়বো। তড়িৎ প্রবাহ দুভাবে হতে পারে। এক নম্বর, মুক্ত ইলেকট্রনের গতিশীল হলে, মুক্ত ইলেকট্রন গতিশীল হলে, আর দু নম্বর ধনাত্মক আধান গতিশীল হলে। মুক্ত ইলেকট্রন কিন্তু ঋণাত্মক আধান। এই ধনাত্মক আধান কি করে গতিশীল হয় সেটা আমরা একটু ডায়াগ্রামের মধ্যে দেখে নেব, দেখবি পিডিএফ এর মধ্যে লেখা আছে। ঠিক আছে, হাউ পজিটিভ চার্জ মুভস। আমি একটু একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাই, ওখানে যে ডায়াগ্রামটা লেখা আছে আঁকা আছে ওইটা দিয়েই বোঝাচ্ছি। ধর এগুলো সব এক একটা পরমাণু, প্রত্যেকটা একটা করে পরমাণু। আর কোনো কারণে এই পরমাণু থেকে একটা করে ইলেকট্রন বেরিয়ে গেল। ধর এই পরমাণু থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেছে, ই মাইনাস, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে নেক্সট ছবিটা কেমন হবে? এই পরমাণুর মধ্যে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে ইলেকট্রনের, আর ইলেকট্রনের ভ্যাকেন্সিকে আমরা ধনাত্মক আধান বলি, তাই না? তাহলে এর পরের স্টেপে হয়ে যাবে এখানে ধনাত্মক আধান, বাকি যা যেরকম ছিল সেরকম নর্মাল নিউট্রাল থাকবে। এইবার এই যে ধনাত্মক আধান আছে, এই কি করবে? এর পার্শ্ববর্তী এখান থেকে একটা ইলেকট্রনকে টেনে নেবে, এই শর্ট করে এখান থেকে একটা ইলেকট্রনকে এরকম করে টেনে নেবে। তাহলে এই যদি ইলেকট্রন কারণে এ হয়ে গেল নিউট্রাল, এ নিউট্রালও এখানে ধনাত্মক আধান চলে আসবে, কারণ এখান থেকে ইলেকট্রনকে টেনে নিয়েছে, তাই না? এখান থেকে একটা ইলেকট্রনকে ও টেনে নিয়েছে। দিয়ে এ কি করবে? এ আবার এই পার্শ্ববর্তী যে একটা জায়গা থেকে মানে পরমাণু থেকে একটা ইলেকট্রনকে টানবে। এর পরের স্টেপে কি হবে? এখানে ধনাত্মক চলে আসবে, কারণ ইলেকট্রন কোনো জায়গা থেকে বেরিয়ে যাওয়া মানেই সেখানে ধনাত্মক আধান তৈরি হবে। ইলেকট্রন তত্ত্ব আমরা পড়েছিলাম, তাই না? আচ্ছা, যেই এখান থেকে ইলেকট্রন এখানে আসবে, এ নিউট্রাল হয়ে এর মধ্যে পজিটিভ চলে আসবে, এ আবার কি করবে? পরবর্তী ইলেকট্রনকে এর দিকে টানবে। এইভাবে পরপর ধনাত্মক আধানগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখ শিফট হচ্ছে, তাই না? শিফট হচ্ছে না একটা থেকে আরেকটা, এইভাবে শিফট হবে। এখান থেকে কিন্তু শিফট হবে। একটু মুছে দিই। তাহলে এটা এখানে থাকবে না, এটা এখন চলে যাবে পরেরটার মধ্যে, শিফট হয়ে যাচ্ছে। দেখ এইখান থেকে টানবে ইলেকট্রনকে। তা আমরা যখন খালি চোখে দেখবো আমরা কি দেখবো? তো এই ধনাত্মক আধান প্রথমে এখানে ছিল, তারপরে এখানে এলো, এখানে এলো, এখানে এলো, এখানে এলো।
তো ধনাত্মক আধান আস্তে আস্তে শিফট হচ্ছে না, এখানে প্রথমটাই ছিল, এখানে দ্বিতীয়তে, এখানে তৃতীয়তে, এখানে চতুর্থতে, এখানে পঞ্চমে। তাহলে এই যে ধনাত্মক আধান শিফট হচ্ছে, এইভাবে কিন্তু ধনাত্মক আধান গতিশীল হয়। যদিও বাস্তবে গতিশীল হচ্ছে কিন্তু ইলেকট্রন, কারণ ইলেকট্রনকে টেনে নিচ্ছে বলেই ধনাত্মক আধান শিফট হয়ে চলে যাচ্ছে। বোঝা গেল? তো আমরা যতই আমরা মুখে বলবো ধনাত্মক আধান গতিশীল হচ্ছে, কিন্তু বাস্তবে ইলেকট্রনই গতিশীল হয়, কারণ ধনাত্মক আধানের থেকে ইলেকট্রন অনেকটাই হালকা, ভরগুলো এদের কম হয়। তো আমরা এটা পরবর্তীতে যখন আমরা ফোর্থ সেমিস্টারে উঠবো, তখন ফোর্থ সেমিস্টারে এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে? আপাতত এই প্রথম চ্যাপ্টারের মধ্যে এগুলোই ছিল। আমরা কিছু নিউমেরিক্যালস এবার আলোচনা করবো। ঠিক আছে? কারণ আমাদের তো পরীক্ষায় নিউমেরিক্যালস থেকে বেশি কোয়েশ্চেন আসবে। তাই এই চ্যাপ্টারে যা যা থিওরি ছিল আমি আর সবগুলোই মোটামুটি বলে দিয়েছি, তোরা একটু দেখে নিবি, নিয়ে এবার আমরা প্রবলেমগুলো সলভ করবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখ, ছোট ছোট কিছু অঙ্ক আছে, আমি একটু আলোচনা করে দিচ্ছি, সবাই একটু মন দিয়ে দেখবি অঙ্কগুলো, কারণ কোয়েশ্চেন কিন্তু এখান থেকে বেশি আসবে। ঠিক আছে? প্রথমে আমি একটু রায়ান মার্টিনের মধ্যে দেখবি, ওদের কিছু অঙ্ক আছে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি, তারপরে সাতরা আর ছায়া দুটোরই বলে দেবো। ঠিক আছে? যার কাছে যে যে বইগুলো আছে সবাই একটু ফলো করবি। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা বলা আছে যে কোনো বস্তুতে 30 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে একটি বস্তুতে 30 মাইক্রোকুলম আধান আছে, মাইক্রোকুলম আধান বলেছে, ইলেকট্রনের সংখ্যা মানে হচ্ছে ই ইকুয়াল টু বের করতে হবে, নির্ণয় করতে হবে। মোট আধান দেওয়া আছে, আধান মানে আমরা জানি কিউ, ক্যাপিটাল কিউ বা স্মল কিউ যেটা খুশি বলতে পারি। তোদের অবশ্যই মনে আছে আমাদের একটা ফর্মুলা ছিল, কিউ ইকুয়াল টু এনই প্লাস মাইনাস এনই। এখানে যেহেতু ইলেকট্রনের সংখ্যা জিজ্ঞেস করেছে, তাহলে মাইনাস দিয়ে লিখবি তোরা, তাই না? যেহেতু ইলেকট্রনের সংখ্যা বলা আছে তাই মাইনাস দিয়ে লিখবো। তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস এনই, আমাদের এন বার করতে হবে, মানে ইলেকট্রনের সংখ্যা, কতগুলো ইলেকট্রন আছে, বুঝতে পারলি? আমি এখানে তাহলে এন দিয়ে লিখি, তাহলে তোদের সুবিধা হবে বুঝতে। আসলে এটা ইলেকট্রনের সংখ্যা চেয়েছে, তাহলে এখান থেকে যদি আমি এন বার করতে চাই, তাহলে এন ইকুয়াল টু কি হবে, কিউ বাই ই। আচ্ছা, ই এর আমি তোদের কোয়েশ্চেন দেওয়া থাকলে ভালো, আদারওয়াইজ তোদের এটা মনে রাখতে হবে, ইলেকট্রনের আধানের মান ই মাইনাস নেগেটিভ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তাই না? ই এর মান, আর কিউ এর মান দেওয়াই আছে মাইক্রোকুলম। 1 মাইক্রো, তোদের বলেছিলাম 1 মাইক্রো মানে হচ্ছে, মাইক্রোকুলম মানে হবে 10⁻⁻6 কুলম, এটা একটু মনে রাখবি সব থেকে। ঠিক আছে? 1 মাইক্রোকুলম মানে 10⁻⁻6 কুলম, আর ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, একটা নেগেটিভ সাইন থাকবে। যাই হোক, সাইনটা আমরা অতটা ব্যবহার করি না এখানে, এখানে আমরা সাইনটা অতটা নিচ্ছি না, সাইন দিয়ে আমরা শুধু জানবো যে ইলেকট্রনের আধান নেগেটিভ হয়। এখানে যদি মানগুলো বসাই তাহলে উত্তর চলে আসবে। কিউ এর মান আমাদের ছিল 30 মাইক্রোকুলম, তার মানে 30 ইন্টু 10⁻⁻6, আর নিচে আমাদের হবে ই মানে 1.6 ইন্টু 10⁻⁻19। দেখ 30 বাই এটা 16 যদি করি, তাহলে আবার একটা 10 দিয়ে গুণ হয়ে যাবে এখানে, আর ইন্টু 10⁻⁻6 মাইনাস 19 ওপরে গেলে প্লাস 19, তাহলে 10⁻⁻6 প্লাস 19, আর এখানে একটা 1ও আছে, তাহলে এটাকে যদি 36/16 ইন্টু কত হচ্ছে, 19 থেকে 6 গেলে 13, 13 আর এখানে একটা 1 অ্যাড হবে 14, তাহলে 10⁻14 এতগুলো ইলেকট্রন এর মধ্যে থেকে বার করা গেছে। বুঝা গেল? বা যদি কোনো বস্তুতে এই পরিমাণ আধান থাকে, তাহলে তার মধ্যে এতগুলো ইলেকট্রন আছে, তাহলে এতটি ইলেকট্রন, উত্তরে এরকম করে লিখে দিচ্ছি, এতটি ইলেকট্রন আছে। কি করে বার করতে হবে বোঝা গেল? আধানের মান দেওয়া থাকবে, আর ইলেকট্রনের আধানের মান তো আমাদের জানা থাকবে, এইটা আমাদের কিন্তু জানা থাকতে হবে, তবেই আমরা করতে পারবো। বোঝা গেল? এটা ভাগ করে দেখবি 36/16 কত হচ্ছে, ওই 1.87 সামথিং কিছু একটা লেখা আছে। ঠিক। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্নে কি বলা আছে দেখ, যে কোনো বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? বলা হচ্ছে যে কিউ এর পরিমাণ -80 মাইক্রোকুলম, একই প্রশ্ন শুধু ঘুরিয়ে বলা আছে, বলেছে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা, আলটিমেটলি ওই অতিরিক্ত ইলেকট্রন এসেছে বলেই তো -80 মাইক্রোকুলম আধান হয়েছে, তাই না? তো ঠিকই আছে, অসুবিধা নেই, কোনো সময় মাইনাস সাইন দিয়ে করা থাকবে, কোনো সময় মাইনাস সাইন দিয়ে করা থাকবে না। যেহেতু ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে, একই কথা, আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু এনই, তাহলে এন ইকুয়াল টু কিউ বাই ই। কিউ এর মান তোরা বসিয়ে দিই, 80 মাইক্রোকুলম মানে 80 ইন্টু 10⁻⁻6, আর নিচে হয়ে যাবে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে এদের ভাগ কর, এটা হয়ে যাবে 80, এখানে 16, এখানে 10,
ইন্টু 10⁻19 ইন্টু 10⁻6 দিয়ে কাটাকাটি কর, 16 দিয়ে এটাকে যাচ্ছে 5, তাহলে এটা হয়ে যাবে 5 ইন্টু 19 উপরে গেলে 19 - 6 মানে তো 13, 13 আর এখানে 14, তাহলে 5 ইন্টু 10⁻14 এতটি অতিরিক্ত ইলেকট্রন থাকবে। 5 ইন্টু 10⁻14 এতটি ইলেকট্রন। বোঝা গেল? নেক্সট পয়েন্ট, নেক্সট প্রবলেমটা দেখি এবার। নেক্সট বলছে যে একটু অ্যাসারশন রিজন, মানে এই যে তো জানিস 7 রকমের কোশ্চেন আসতে পারে এমসিকিউর মধ্যে, তা এইটা একটা টাইপের। বলেছে বিবৃতিতে প্রথম বিবৃতিতে বলা আছে যে একটি বস্তুর আধান 5.6 ইন্টু 10⁻14 কুলম্ব। একটা বস্তুর আধান 5.6 ইন্টু 10⁻14 কুলম্ব, আর সমস্ত আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে। বিবৃতি 2 তে বলা আছে, এটাকে আমরা বলি কারণ, তাই না? পরেরটাকে আমরা বলি কারণ। একটি বিবৃতি হবে, অপরটি কারণ। কারণে বলা আছে যে সমস্ত আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের সরল গুণিতক। ইলেকট্রনের আধানের সরল গুণিতক। আচ্ছা, তাহলে প্রথমটা তো অবশ্যই ঠিক, কারণ 5.6 কাছে, এটা ঠিক কিনা প্রথমটা অবশ্যই ঠিক বলতে আমাদের তো ভাগ করে বুঝতে হবে যে সরল গুণিতক হচ্ছে কিনা। কি করে বুঝবো আমরা? সেই কিউ ইকুয়াল টু এন ই। যদি এন পূর্ণ সংখ্যা আসে তাহলে ঠিক, যদি এন পূর্ণ সংখ্যা না আসে তাহলে কিন্তু হবে না, ভুল হবে। এখানে আমরা দেখবো যে এন পূর্ণ সংখ্যায় আসছে কিনা। এন ইকুয়াল টু কিউ বাই ই। কিউ মানে আমাদের ছিল এটা 5.6 ইন্টু 10⁻14 আর 1.6 ইন্টু 10⁻19। এটা ভাগ করলে কত হচ্ছে? পয়েন্ট চলে গেল, তাহলে 56/16 ইন্টু 10⁻19 উপরে গেলে 10⁻5, তাই না? তো এটা ভাগ করলে কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে 3.5 ইন্টু 10⁵, 3.5 ইন্টু 10⁵। তো এটা পূর্ণ শর্তে তোরা ফট করে বলবি যে 3.5 তো ভগ্নাংশ হচ্ছে, কিন্তু না, এখানে 10⁵ আছে, তাহলে এটা যদি গুণ করিস 35-এর পরে 4টা শূন্য হবে, তাই না? 1 2 3 4, তাহলে এতটি ইলেকট্রন আছে। পূর্ণ সংখ্যাই তো হচ্ছে এটা। এভাবে লিখলে মনে হতে পারে পূর্ণ সংখ্যা না, কিন্তু এইভাবে লিখলে তো পূর্ণ সংখ্যাই মনে হচ্ছে, তাহলে অবশ্যই এটা সম্ভব। তাহলে বিবৃতি অবশ্যই সঠিক। আর কারণ কি বলা হচ্ছে? সমস্ত আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের সরল গুণিতক, অবশ্যই, তাই না? এটা তো অবশ্যই ঠিক যে আমরা জানি যে সবথেকে ক্ষুদ্রতম আধান হচ্ছে ইলেকট্রনের আধান, আর বাকি যত আধান আছে তার সবই কি ইলেকট্রনের আধানের পূর্ণগুণিতক হবে। আর পূর্ণগুণিতক হবে বলেই এখানে আমরা কিন্তু ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করলাম, তবেই তো আমরা এটা পেলাম, তাই না? এত ইলেকট্রন আছে, পূর্ণ সংখ্যা পেলাম। তো তার মানে বিবৃতি অবশ্যই ঠিক, কারণও ঠিক। আর কারণ সঠিক কারণ, তাই না? বিবৃতির কারণটা হচ্ছে বিবৃতির সঠিক কারণ। তা এখানে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, 4টা অপশন দেওয়া আছে। তো প্রথম অপশনটা ঠিক হবে, বিবৃতি এ ও আর উভয় সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। বোঝা গেল? পরের প্রশ্নে যাচ্ছি। বলা আছে যে কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে ওই বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব বলা হয়। এটা আমরা কিন্তু অলরেডি পড়ে নিয়েছি ভিডিওর মধ্যে, মানে আমাদের আগের ক্লাসে। আধানের তলমাত্রিক ঘনত্বকে সাধারণত সিগমা দ্বারা সূচিত করা হয়। কিউ, ক্যাপিটাল কিউ পরিমাণ আধান, ক্যাপিটাল এ ক্ষেত্রফল বিশিষ্ট। তোদের দেখবি এটা পিডিএফটা পাঠানো আছে, তোরা পিডিএফটা দেখে পড়তে পারিস। সবার কাছে যদি সব বই না থাকে আমি পিডিএফ করে এই জন্য গ্রুপে দিয়ে দেবো, তোরা কিন্তু পিডিএফটা থেকে মিলিয়ে নিবি, ঠিক আছে? দেখবি একটা তো নোটের পিডিএফ দেওয়া আছে, আর একটা এক্সট্রা আরেকটা পিডিএফ দেওয়া আছে। ওই পিডিএফটা অবশ্যই দেখবি। আমি না যদি তোরা পেয়ে থাকিস আমি গ্রুপে আবার শেয়ার করে দেবো।
যে পৃষ্ঠতলে সমানভাবে ছড়িয়ে ফেললে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। এখানে তার মানে কিছু বিবৃতি দেওয়া আছে, তাহলে কিছু একটা প্যারাগ্রাফ আকারে বিবৃতি দেওয়া থাকবে, সেই বিবৃতি থেকে প্রশ্ন দিয়ে দেবে, সেগুলো আমাদের বার করতে হবে। আচ্ছা, তার একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে পরিবাহী গোলকের ব্যাসার্ধ কত 2 সেন্টিমিটার, তার মানে সিজিএস এককে দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং তাকে 62.8 স্ট্যাট কুলম্ব তড়িৎ আধান দেওয়া হলো, তার মানে কিউ এর পরিমাণ দেওয়া আছে 62.8 স্ট্যাট কুলম্ব, সিজিএস একক এটা, হ্যাঁ তোদের বলা হয়েছিল দেখবি স্ট্যাট কুলম্ব 62.8। আচ্ছা, বলা হচ্ছে যে ফাঁপা গোলকটির ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত, ভেতরের পৃষ্ঠে বলেছে, তোদের মনে আছে যে আধান সবসময় পরিবাহীর কোথায় থাকে, বাইরের পৃষ্ঠে থাকে না? প্রশ্নটা হচ্ছে পরিবাহীর ভিতরের পৃষ্ঠে সিগমা ইকুয়াল টু কত, কোয়েশ্চেন মার্ক। ধর এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, তাহলে এখানে যদি আধান দিই, তাহলে আধান তো বাইরের পৃষ্ঠে থাকবে, আর ভিতরের পৃষ্ঠে তো আধান থাকবেই না, তাই না? ভেতরে যদি আধানই না থাকে তাহলে ভেতর পৃষ্ঠে আধান হচ্ছে 0, তাহলে ভেতরের পৃষ্ঠে সিগমা ইকুয়াল টু 0 বাই এ, মানে ক্ষেত্রফল কিউ বাই এ ছিল, তারপর কত হচ্ছে 0, তো এখানে ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কিন্তু 0 হবে। বুঝা গেল? ভেতরের পৃষ্ঠে এইভাবেই চালাকি করে, বাইরের পৃষ্ঠে জিজ্ঞেসই করবে না, আমরা হট করে প্রশ্ন পড়তে পড়তে ধরে নেবো বাইরের পৃষ্ঠে, আমরা সেই কিউ বাই এতে গিয়ে কিন্তু মানে টিক মার্ক করে দেবো, মানে কিউ বাই 4 পাই আর স্কয়ার হবে, গোলক যেহেতু বলেছে না, তাই না, একটি ফাঁপা পরিবাহী গোলক বলা আছে, গোলকের ক্ষেত্রফল তোরা তো জানিস, গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। তোরা ফট করে ভুল করে দিবি কি, ওই কিউ আধান মানে যেটা আধান বলেছিল না 62.8 স্ট্যাট করলাম, তোরা হয়তো সেটাকেই ভাগ করে দিবি, ভাগ করে তোদের অ্যান্সারও চলে এলো ধর 62.8 আর নিচে 4 পাই আর স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, তাহলে এইভাবে ক্যালকুলেশন করে তোরা হয়তো উত্তর নিয়ে চলে এলি, সেটা হয়তো অপশনের সাথে মিলেও গেল, তাই না? তো এটা একটু খেয়াল রাখবি। আচ্ছা, উপরের প্রশ্নে ফাঁপা গোলকটির বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব বল, তাহলে হ্যাঁ এবার ভাগ করে বার করতে হবে, এটা ভাগ করবি, করে দেখবি 1.249 স্ট্যাট কুলম্ব পার মিটার স্কয়ার আসবে, ঠিক আছে? এই ভাগ করবি, এটা 62.84 পাই, ভাগ করে দেখবি কত হচ্ছে, দেখ 62.8 নিচে হচ্ছে 4 ইন্টু পাই, মানে এটাকে 22/7 বা 3.14 ধরতে পারিস তোরা, যেটা সুবিধা হয়, আর আর স্কোয়ার মানে এটা 4 হয়ে যাবে, তাহলে এখানে 62.8 নিচে হচ্ছে 4 ইন্টু 22 ইন্টু 4, আর এখানে একটা পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে ইন্টু 10 করে দিচ্ছি, আর এই 7টা উপরে চলে গেল, বুঝতে পারলি? তাহলে কাটাকাটি যদি করিস, এটা 4 দিয়ে কত হচ্ছে বলতো, 4 দিয়ে 4 15 60 28 157 হচ্ছে, আর তো এখানে যাচ্ছে না, তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে 9 9 10 1099 হচ্ছে, তাই না? আর এখানে আমাদের হচ্ছে 880, তো এটা যখন ভাগ করবি তোরা সম্ভবত তোদের বইয়ে যেটা দেওয়া আছে 1.249 স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কয়ার, স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? এরকম একটা অ্যান্সার আসে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখ, যে পরিবাহী গোলকটি ফাঁপা না হলে নিরেট হলে বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? তা একই ব্যাপার, যদি নিরেট হয়, নিরেট হলে তোরা জানিস আবার সেই তলমাত্রিক ঘনত্বের যে ফর্মুলা সেটাই ব্যবহার করতে হবে আমাদের, এবং সেক্ষেত্রে এখানে যেমন কিউ বাই 4 পাই এ ছিল, সেখানে কিউ বাই 4 পাই এ হবে না, আর নিরেট মানে কি, নিরেট মানে সমস্ত জায়গায় যেমন ভেতরেও আধান থাকবে তেমন কিন্তু বাইরেও আধান থাকবে, তাহলে ওখানে পুরোটাই ক্যালকুলেশনের মধ্যে আমাদের আনতে হবে। আর এক্ষেত্রে তোদের দেখ ওখানে লেখা আছে একটা জায়গায় যে ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল সমান হয়, হ্যাঁ এই জায়গাটা ইম্পর্টেন্ট, গোলকের ক্ষেত্রে একমাত্র, যেহেতু উভয়ের ক্ষেত্রফল বাইরের পৃষ্ঠে আর ভেতরের পৃষ্ঠের সমান, নিরেট হোক আর ফাঁপাই হোক যেহেতু সমান, তাই বাইরের পৃষ্ঠে নির্ণেয় তলমাত্রিক ঘনত্ব একই থাকবে। আচ্ছা,
ওখানে পরিবাহী গোলকটি ফাঁপা না হয় নিরেট হলে বাইরের পৃষ্ঠে জিজ্ঞেস করেছে, বাইরের পৃষ্ঠে কত হয়, তাহলে বাইরের পৃষ্ঠে কিন্তু উভয় ক্ষেত্রে সমানই হবে যদি একই রকম গোলক থাকে, মানে একই মাপের। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তীতে দেখ, একটি বিবৃতি দেওয়া আছে যে একটি বস্তুর ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার এবং আধানের তলমাত্রার ঘনত্ব 5 ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার হলে ওর মোট আধান 25 ইএসইউ হবে। আর বিবৃতি 2 তে বলা আছে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং আধানের অনুপাত 3:2 হলে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত 3:5 হবে। দুটো বিবৃতি আছে, কোন বিবৃতি সত্য না মিথ্যা সেটা আমাদের বলতে হবে। তোরা কিন্তু অবশ্যই পিডিএফটা দেখে মিলিয়ে নিবি, আমি এখানে প্রশ্নটা দেখাচ্ছি না, আমি বলে দিচ্ছি যে একটি বস্তুর ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার, তার মানে ক্ষেত্রফল দেওয়া আছে 25 বর্গ সেন্টিমিটার, এ দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার, আর দেওয়া আছে আধানের তলমাত্রিক ঘনত্ব 5 ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার, তার মানে সিগমা 5 ইএসইউ ইন্টু সেন্টিমিটার মাইনাস 2। বলেছে মোট আধান 25 ইএসইউ হবে। দেখে না এখান থেকে সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এ, তাহলে কিউ ইকুয়াল টু সিগমা এ, তো যদি গুণ করি সিগমা মানে তো এখানে 5 আর এ মানে হচ্ছে 25, তাহলে এটা হয়ে যাচ্ছে 125 স্ট্যাট কুলম্ব। তো এখানে বলেছে যে মোট আধান 25 ইএসইউ হবে না, তাহলে বিবৃতি 1 যেটা সেটা ভুল হচ্ছে, বিবৃতি 1 অবশ্যই ভুল। আর বিবৃতি 2 তে বলা হচ্ছে যে দুটি গোলকের, দেখ বিবৃতি 2 তে বলা হচ্ছে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, মানে R1:R2 দেওয়া আছে, R1:R2 কত 2:3, আর আধানের অনুপাত দেওয়া আছে 3:2, মানে Q1:Q2, এটা 3:2। আর দেওয়া আছে যে মানে তোদের প্রমাণ, আমাদের প্রমাণ করতে হবে যে তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে 3:5, মানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা এটা যে সিগমা 1:সিগমা 2, এটা হবে 3:5, এটা 3:5, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমি করে দেখাচ্ছি। আচ্ছা তোরা একটু দেখে নে, সিগমা মানে হচ্ছে এটা একটু দাও। আচ্ছা এখানে একটু দেখিয়ে দিই আমি, সিগমার ফর্মুলা আমাদের কি ছিল, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। আর যদি গোলক আমরা ধরি, এই কোশ্চেনের মধ্যে দুটি গোলকের ব্যাসার্ধ বলা আছে, তাহলে গোলকের ক্ষেত্রফল আমরা জানি কিউ বাই, এটা হয়ে যাবে 4πr², তাই না? তো 4π তো ধ্রুবক, তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়াল টু 4π, নিচে আছে মানে সিগমার সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক আর কিউ এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে এটা হয়ে যাবে 4πr2² বাই Q2 ইন্টু Q1 বাই 4πr1²। যদি আমরা মানগুলো বসাই, এখান থেকে কি কি ক্যান্সেল হচ্ছে, 4π ক্যান্সেল, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে Q1 বাই Q2, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, আর ওখানে R2² বাই R1²। বোঝা গেল? এবার মানগুলো যদি বসিয়ে দিই, R1/R2 হচ্ছে 2:3, R1/R2 মানে তাহলে 3:2 হবে, R1R2 হচ্ছে 2:3, তার মানে এখানে মানগুলো যদি আমরা বসাই, মানগুলো দাঁড়াচ্ছে Q1 Q2 আগে বসাই, Q1 Q2 3/2, তাহলে এটা 3/2 ইন্টু ওখানে R2 R1, তাহলে এটা 3:2 হয়ে যাবে, তার মানে তাদের স্কোয়ার আছে, তার মানে 3² বাই 2² মানে 9/4, তাহলে এটা কাটাকাটি তো এখানে যাচ্ছে না, 27/8, এটা আমাদের অ্যান্সার আসছে 27/8। তাহলে সিগমা 1 বাই সিগমা 2 আমাদের অ্যান্সার আসছে 27:8, অথচ বিবৃতি 2 এ বলা ছিল 3:5। ঠিক আছে, 3:5 হলে ভুল হচ্ছে এখানে, বিবৃতি 1ও ভুল, কারণ বিবৃতি 1 এ বলা ছিল 25, এটা আসার কথা, বাট আসছে 125, তাহলে এটা ভুল বিবৃতি। আর এখানেও বলেছে এটা আসা উচিত ছিল 3:5,
5 এটা নাকি আসার কথা ছিল। যাই হোক, এটা এসেছে, তার মানে এটাও ভুল, তাহলে বিবৃতি 1 ও ভুল, বিবৃতি 2 ও ভুল। এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে একটি কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষা হলে কাচদণ্ডটি 3.2 ইন্টু 10⁻⁻7 10⁻⁻7 কুলম আধান লাভ করে। এত কুলম আধান লাভ করলো, এক্ষেত্রে এর পরিমাণ ভরের সঞ্চালন হবে। কত পরিমাণ ভরের সঞ্চালন হবে? ভর। তাহলে আগে তো ইলেকট্রন দেখে নিই আমরা যে কতগুলো ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। এটা তো কিউ এর মান, কিউ ইকুয়াল টু এন ই। তাহলে এন ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে কিউ বাই ই, 3.2 ইন্টু 10⁻⁻7, এখানে 1.6, তো 1.6 ইন্টু 10⁻⁻19, এটা ভাগ করলে এটা 16 দিয়ে 2, এবার 2 ইন্টু 10⁻12, তো 2 ইন্টু 10⁻12 হচ্ছে। এতগুলো ইলেকট্রন, এতটি ইলেকট্রন, তাই না? ইলেকট্রন সঞ্চালিত হয়েছে। আবার ইলেকট্রনের ভর, এটা আমাদের একটু মনে রাখতে হবে। ইলেকট্রনের ভরের পরিমাণ হচ্ছে, মানে মাস অফ ইলেকট্রন, এটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি একটি ইলেকট্রনের ভর। তা এতগুলো ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, তাহলে এতগুলো ইলেকট্রনের কত ভর হবে? সুতরাং মোট ভর জাস্ট গুণ করে দেবো। একটা ইলেকট্রনের ভর যদি এটা হয়, তাহলে এতগুলো ইলেকট্রনের ভর কত হবে? 2 ইন্টু 10⁻12 ইন্টু এটা 9.1 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31 এত কেজি। এটা গুণ করলে অ্যান্সার আসছে 1.82 ইন্টু 10⁻18 মাইনাস 80 এত কেজি। বুঝা গেল কত ভর টোটাল স্থানান্তরিত হচ্ছে। আচ্ছা, পরে আবার একটি বিবৃতি আর বিবৃতি 1 বিবৃতি 2 আছে। তো বিবৃতি 1 এ কি বলা আছে? বিবৃতি 1 এ বলা আছে যে 1 মোল ইলেকট্রনের ভর, 1 মোল, এই জায়গাটা দেখতে হবে কিন্তু, 1 মোল ইলেকট্রনের ভর এখানে বলা হচ্ছে 0.01 মিলিগ্রাম, 0.01 mg মিলিগ্রাম। আর কোনো আহিত বস্তুর আধান ন্যূনতম 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক। বিবৃতি 2 থেকে বলা হচ্ছে, দেখ কোনো আহিত বস্তুর ন্যূনতম আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, -19 কুলম। কোনো আহিত বস্তু ন্যূনতম আধান তো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম অবশ্যই হবে। এটা আমাদের সাথে চেক করে নিতে হবে, তাই না? এটা যদি চেক করি, তোরা বলতে পারিস ন্যূনতম আধান তো ইলেকট্রন হবে প্লাস মাইনাস, তো আমরা এখানে চিহ্নটাকে আপাতত নেগলেক্ট করছি, ঠিক আছে? চিহ্ন যদি ধরি তাহলে কিন্তু নেগেটিভ সাইন দিতে হবে এখানে, তাই না? একটা ইলেকট্রন আধান হচ্ছে সব থেকে কম। হ্যাঁ, আমরা একটা প্রোটনও বলতে পারি, কারণ ইলেকট্রন আর প্রোটনের আধান তো সমানই হয়, শুধু ইলেকট্রনের নেগেটিভ, প্রোটনের পজিটিভ। এইটা একবার 1 মোল ইলেকট্রনের ভর 0.01 মিলিগ্রাম, এটা আমাদের দেখতে হবে একটু। তো 1 মোল ইলেকট্রন মানে 1 মোল ইলেকট্রন, আমরা তো বলতে পারি, তোরাও জানিস এটা, যে 1 মোল পদার্থে 1 মোল পরিমাণ, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.023 ইন্টু 10⁻23, অর্থাৎ এতগুলো ইলেকট্রন দেখতে হবে আমাদের, যে 6.023 ইন্টু 10⁻23 এতগুলো ইলেকট্রনের ভর। একটা ইলেকট্রনের ভর তো একটু আগে দেখাচ্ছিলাম, ওই যে 9.1 ইন্টু 10⁻31 কেজি, তাহলে এর সাথে গুণ করে দিই। এতগুলো ইলেকট্রনের ভর কত হবে? 9.1 ইন্টু 10⁻31 কেজি। তো যদি এদের গুণ করি, তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে, আমি ক্যালকুলেশনটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি,
5.48 ইন্টু 10⁻⁷ কেজি, 5.48 ইন্টু 10⁻⁷ কেজি, -7 কেজি। এটাকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে কত হচ্ছে? 5.48 ইন্টু 10⁻, কিলোগ্রাম, তো 3টে শূন্য আরো এক্সট্রা হবে, 7 থেকে 3 গেলে 4, -4 গ্রাম। এবার এটা যদি মিলিগ্রামে করি তাহলে আরো 3টে শূন্য দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 5.48 ইন্টু 10⁻⁻1 মিলিগ্রাম, -1 মানে হচ্ছে 10 দিয়ে ভাগ করবো, তাহলে এটা হয়ে যাবে 0.548 মিলিগ্রাম। এটা কি মিলছে এর সাথে? ওখানে 0.01 লেখা ছিল, দেখ, আর আমাদের হলো 0.548, তার মানে বিবৃতি 1 ঠিক না, বিবৃতি 1 ভুল। বিবৃতি 1 ভুল হচ্ছে আর বিবৃতি 2 অবশ্য ঠিক হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি বলা আছে দেখ, নেক্সট প্রবলেমটা বলে দিচ্ছি, যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক, তার উপরে 6 কুলম আধান রাখা হয়েছে, আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? এই ঘনক, তার মধ্যে আধান দেওয়া হচ্ছে 6 কুলম, বলা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব কত হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব। তা ঘনক মানে তো দেখ, ঘনক মানে তোরা বলবি এইরকম দেখতে হবে, তাই না? ঘনক মানে তো এটা। ঘনকের কতগুলো তল বলতে পারবি? দেখ, ঘনকের তল যদি আমি বলি তাহলে এই যে একটা তল, এটা একটা তল, আর নিচের এই যে একটা তল, তাহলে এই দুটো হয়ে গেল। দুটো তল দেখতে পাচ্ছিস তোরা প্রত্যেকে? দুটো হলো, এটা দিয়ে বলি, দেখ এই যে পেছনের দিকে একটা তল আছে না, এই যে এভাবেই দেখাচ্ছি কিন্তু আমি, এই যে এইদিকে একটা তল, এইটা, তাহলে 1 2 3 4টে তল হলো। আরো দেখ, খেয়াল করলে এই যে একটা তল 5, আর এই যে একটা তল 6, ঘনকের কটা তল হচ্ছে? টোটাল 6টি তল হচ্ছে। আর ঘনকের যদি দৈর্ঘ্য আমরা এল ধরি, তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার হবে। এখানে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বলাই আছে, এই যে এল হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এক একটা তলের, একটি তলের ক্ষেত্রফল এল স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার, তার মানে 25 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? আবার এখানে কুলম্বে দেওয়া, কুলম কিন্তু এসআই একক, সেন্টিমিটার আবার সিজিএস একক, তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সবাইকে হয় সিজিএস এ নেবো, নাহলে প্রত্যেককে আমরা এসআইতে নেবো। তা সবাইকে আমরা যদি এখানে এসআইতে বা সিজিএস এ যেটাতেই নেই, মিটারে কনভার্ট করে নিতে পারি, 5 সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে পারি। তো এখানে আমরা এরকম লিখতে পারি, আমি মিটার দিয়ে একবারে দেখাচ্ছি। এটা এখানে এল স্কোয়ার, এখানে 5 সেন্টিমিটার, তো এটা 5 ইন্টু 10⁻² মিটার, এভাবেই লিখে দিচ্ছি। তাহলে এটা 5 ইন্টু 10⁻² তার হোল স্কোয়ার হয়ে যাবে, মিটার স্কোয়ার। বোঝা গেল? আমার এটা হয়ে গেল 25 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এটা। এবার ঘনকের কতগুলো তল আছে তোরা বল? ঘনকের 6টি তল, টোটাল 6টি তল, 6টি তলের মধ্যে মোট ক্ষেত্রফল, সুতরাং 6টি তলের ক্ষেত্রফল, একে 6 দিয়ে গুণ করলেই হবে, 6 ইন্টু 25 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। ব্যাস, বাকি তো কিউ হয়ে গেল। এ পাওয়া যাচ্ছে এখান থেকে, সুতরাং সিগমা ইকুয়াল টু ফর্মুলা ছিল আমাদের, মনে করে দেখ, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। তো কিউ আমাদের 6 কুলম, আর এখানে হয়ে যাচ্ছে 6 ইন্টু 25 ইন্টু 10⁻⁴। এবার ক্যালকুলেশন কর, 6/6 ইন্টু 25 ইন্টু 10⁻⁴, যদি করিস অ্যান্সার আসছে আমাদের 400 কুলম পার মিটার স্কোয়ার। দেখি এখানে ধর, এই যে 6 আর 6 তো ক্যান্সেল হয়ে গেল, 6 আর 6 ক্যান্সেল, 10⁻⁴ উপরে গেলে 10⁻⁴ যাবে, একের পরে 1 2 3 4, নিচে হচ্ছে 25, তাহলে এখানে টোটাল কাটাকাটি যদি করিস, 4 25 100 0 0, 400 কুলম পার মিটার স্কোয়ার। বোঝা গেল? এই ঘনকের তলমাত্রা, আধানের তলমাত্রিক ঘনত্ব। অপশন দেখে নিবি, তাহলে অপশন ডি ঠিক হচ্ছে এখানে।
আচ্ছা, পরে আবার একটা বিবৃতি আছে, দেখ প্রত্যেকে এটা বিবৃতি। বিবৃতিতে বলা আছে বজ্রপাত একটি প্রাকৃতিক তড়িৎমোক্ষণ প্রক্রিয়া। বজ্রপাত একটি প্রাকৃতিক তড়িৎমোক্ষণ প্রক্রিয়া, অবশ্যই ঠিক, তাই না? এটা অবশ্যই প্রাকৃতিক তড়িৎমোক্ষণ প্রক্রিয়া হবে। আর বিবৃতি 2 তে বলা আছে, মানে এখানে বলা আছে বজ্রপাত প্রাকৃতিক তড়িৎমোক্ষণ, অবশ্যই প্রাকৃতিক তড়িৎমোক্ষণই হয় এখানে। আর বিবৃতি 2 তে বলা আছে বজ্রবহ হিসেবে ব্যবহৃত তামার দণ্ডটি সর্বত্র অবিচ্ছিন্ন হয়। একটু হবে বজ্রবহ থেকে এইভাবে লিখে দিচ্ছি আমি, বজ্রবহ সম্পূর্ণভাবে অবিচ্ছিন্ন হবে, মানে কোথাও কাটা থাকবে না। একটু আগে মনে আছে আলোচনা করেছিলাম আমরা যে কোথাও কাটা হবে না, কারণ এটাও ঠিক এটাও ঠিক, দুটো বিবৃতি সত্যি। বোঝা গেল? আচ্ছা, একটা স্টেটমেন্ট আগে দিই, এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবি এটা তোরা, যে দুটি গোলকের আকার সমান হলে, তোরা দেখবি পিডিএফ এর মধ্যে এটা লেখা আছে, হ্যাঁ, দুটি পরিবাহী একই আকারের হয়, তবে পরিবাহী দুটির মধ্যে আধান বন্টন করা হলে ততক্ষণ পর্যন্ত আধান বন্টন হবে যতক্ষণ না উভয়ের আধান সমান হচ্ছে। কারণ দুটি গোলকের আকার সমান হলে, ধর এখানে একটা গোলক আছে, এখানে একটা গোলক আছে, এদের আকার সমান, মানে এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ আর, এবার এদের মধ্যে আমরা কিউ আধান দেবো, এই দুটো গোলকের মধ্যেই কিউ আধান দেবো। বা এরকম বলতে পারি যে একটা গোলকের মধ্যে কিউ আধান দিলাম, দিয়ে এদের আমরা জয়েন করে দিলাম, এদের আমরা জয়েন করে দিচ্ছি, একটা তার দিয়ে, পরিবাহী তার দিয়ে জয়েন করে দিলাম। এবার কি হবে, এখান থেকে এখানে আধান যাবে, যে দিক থেকে এদিকে আধান যাবে, কারণ এখানে আধান দেওয়া হয়েছিল প্লাস কিউ। কি বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আধান যাবে যতক্ষণ উভয় আধান সমান হচ্ছে, তাহলে সমান ভাগে ভাগ হবে। তার মানে কি, কিছুক্ষণ পর কি দেখা যাবে, দেখ যদি একই আকারের হয়, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যদি একই আকারের হয় তাহলে কিছুক্ষণ পর কি হবে, এই কিউ আধানটা চেঞ্জ হয়ে যাবে। কিউ আধান চেঞ্জ হয়ে কি হবে, এখানেও কিউ/2 হয়ে যাবে, এর মধ্যেও কিউ/2 হয়ে যাবে। আর যেই মুহূর্তে কিউ/2 হয়ে যাবে, এই আধানের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। কানেক্টেড থাকবে কিন্তু এদের মধ্যে প্রবাহ বন্ধ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত প্রবাহ হবে যতক্ষণ পর্যন্ত না এই আধান উভয়ের মধ্যে সমান ভাগে ভাগ হচ্ছে। বোঝা গেল? এটা একটা দেখি পিডিএফ এর মধ্যে লেখা আছে একটা পয়েন্ট। আর কি বলা হচ্ছে, আবার যদি পরিবাহী যদি বিভিন্ন আকারের হয় তবে তাদের মধ্যে আধান বন্টন ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না তাদের বিভব সমান হচ্ছে। মানে যদি একই আকারের হয় তাহলে ঠিক আছে এটা, কিন্তু যদি বিভিন্ন আকারের হয়, ওয়েট কর সবাই, যদি বিভিন্ন আকারের হয় তবে ততক্ষণ পর্যন্ত আধান প্রবাহ হবে যতক্ষণ না উভয়ের বিভব, এটা কিন্তু নতুন কথা, এটা আমরা পড়বো একটা নতুন চ্যাপ্টারে, তখন তোরা বুঝতে পারবি, এখন আমি এটা ব্যাখ্যা যাচ্ছি না। উভয়ের বিভব সমান হয়, তোরা স্টেটমেন্টটা মনে রাখ। যদি একই আকারের থাকে তাহলে ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে আধান যতক্ষণ উভয়ের আধান সমান ভাগ, মানে একই রকম ভাগ হচ্ছে, যদি আকার সমান থাকে। আর যদি আকার সমান না হয় তাহলে বিভব যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আধানের প্রবাহ হবে। বুঝা গেল? এটা একটু অবশ্যই মনে রাখবি তোরা। আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্কগুলো একটু তোরা দেখে নিবি, যে জায়গাটা বুঝতে পারবি না আমি অবশ্যই নেক্সট ক্লাসে এটা আবার ডিসকাস করব। প্রথম চ্যাপ্টার আমাদের শেষ হলো, তোরা প্রত্যেকেই পিডিএফটা অবশ্যই নোট করবি, নোট করে জায়গাগুলো বোঝার চেষ্টা করবি। যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই গ্রুপে জানাবি, আমি আবার সেই অনুযায়ী ব্যবস্থা নেব। ঠিক আছে? এর পরবর্তীতে কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব। থ্যাংক ইউ।